আছে 20, সেখানে আমরা করবো 10। পারিবারিক শব্দ আছে 10, আমরা সেখানে করবো 5। এভাবে আমরা সব ই করে ফেলবো। তোমাদের একটু পরিশ্রম একটু বেশি হবে। কেন বেশি হবে? লিখতে হবে তুলনামূলক একটু বেশি, নম্বর হবে কম। এটা আমাদের বোর্ডের নির্দেশ যে 2 অংশ মিলে প্রশ্ন করা হবে। এবং আমরা ইতিপূর্বে যে পরীক্ষাগুলো নিছি সেইভাবেই নিছি। যদি কখনো এর বত্যায় ঘটে বা যদি কখনো আমরা এটা না নিতে পারি, তখন কী করবো? আমরা বলে দেবো যে দ্বিতীয় পত্র পরীক্ষা আসলে আমরা নিচ্ছি না, আমরা প্রথম পত্রে 100 নম্বরের প্রশ্ন করবো। তবে এইটা পরীক্ষার ডেট হওয়ার আগে, তার আগে এখন পর্যন্ত তোমরা শিওর থাকো যে 2 অংশ মিলে তোমাদের বাংলা 100 নম্বরের পরীক্ষা হবে। প্রত্যেক সাবজেক্টে একই রকম প্রশ্ন হবে। এখন যদি কোনো বিষয় ভিত্তিক স্যার যদি মনে করে যে আমরা দ্বিতীয় পত্র পড়াতে পারিনি, আমরা প্রথম পত্র নেব, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা এবার 2 অংশ মিলে কিন্তু পরীক্ষা নেব। ক্লিয়ার? আমরা একটু দ্বিতীয় পত্র একটু আলোচনা করব। আমরা প্রথমে কি লিখছি? বাংলা উচ্চারণ, তাই না? এই বাংলা উচ্চারণের কিন্তু অপশন আছে 2টা। একটা অপশন আছে, একটু লিখে দেখো, আমি এখানে ওই লেখা কন্যা, লক্ষণ। আমরা কি লিখেছি? 3টা শব্দ লিখছি, তাই না? এখন এখানে প্রশ্ন কেমন হবে? 1 নম্বরে হবে আছে, বলা হবে যে উচ্চারণ নির্দেশ করো। সেই উচ্চারণ নির্দেশটা কেমন? দন্তেন্য কার দ্বারসি, নদী। ঠিক আছে? এটা কি হবে? বয়কার দন্তেন্য আকার, কন্যা। ঠিক আছে? লক্ষণ কি হবে? লয়কার পল, বয়কার দন্তেন্য। এইরকম আমরা যদি পূর্ণমান করি হচ্ছে 3 বা 2 করলে পরে আমরা দেবো হচ্ছে 4টা। বলা থাকবে যে কোনো 2টা প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে? এরকম আমরা সেখানে 4টা শব্দ দিলাম। বলা হবে যে তোমার হচ্ছে উচ্চারণ নির্দেশ করো, অর্থাৎ উচ্চারণ নির্দেশটা হচ্ছে এইভাবে নির্দেশ করতে হবে। আর যেটা অবলিক অথবা একটা প্রশ্ন হবে যে সর্বধ্বনি উচ্চারণের যে কোনো 2টা নিয়ম লেখো, অথবা ধ্বনি উচ্চারণের যে কোনো 2টা নিয়ম লেখো। সেই নিয়মটা কেমন দেখো, এখানে বলা আছে কি? নদী দন্তেন্য দয়দীর্ঘ, নদী দন্তেন্য ওকার দ্বয়রস্যি। এখানে কিন্তু একটা নিয়ম আছে। সেই নিয়মটা কি? বলা হচ্ছে যে শব্দের আদিতে যদি স্বরে থাকে, এই নয়ের ভিতরে কিন্তু অ আছে না? বলা হচ্ছে যে শব্দের আদিতে যদি স্বরে থাকে এবং এরপরে যদি রস্যইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার ইত্যাদি থাকে, তাহলে কি হবে? এই অটা ও হবে। এই দেখো ও হয়েছে, বুঝছো? 2 নম্বর দেখো, এটা হচ্ছে একটা নিয়মের মধ্যে বলা আছে শব্দের আদিতে যদি স্বরে থাকে, এই পর মধ্যে কিন্তু একটা স্বরে আছে না? বলা আছে যে শব্দের আদিতে যদি স্বরে থাকে এবং এরপরে যদি একটা ব্যঞ্জন ধ্বনি থাকে এবং সেটা যদি জফলা যুক্ত হয়, এটা তো ব্যঞ্জন ধ্বনি, তাই না? এর সাথে দেখো জফলা আছে। এটা কিন্তু 2 নম্বর নিয়ম। বলা আছে যে শব্দের আদিতে যদি স্বরে থাকে এবং এরপরে যদি জফলা যুক্ত কোনো ব্যঞ্জন ধ্বনি থাকে, তাহলে পরে ওই যে পরের উচ্চারণ ওখানে স্বরে না হয়ে যাবে ও। 2 নম্বর নিয়ম। এখানে দেখো আরেকটা বলা আছে যে শব্দের আদিতে যদি এর মধ্যেও কিন্তু স্বরে আছে না? ল, তাই না? বলা আছে যে শব্দের আদিতে যদি স্বরে থাকে বা স্বরে মতো উচ্চারণ হয় এবং এরপরে যদি যুক্ত বর্ণ থাকে, তাহলে পরে এই অটা কি হবে? ও হয়ে যাবে। এখানে ল আছে, এখানে ও আছে, তাই না? এইরকম বলা হবে যে স্বরে ধ্বনির যে কোনো 2টা নিয়ম লিখো। স্বরে ধ্বনি উচ্চারণের যে কোনো 2টা নিয়ম লেখো। এইরকম নিয়ম কিন্তু তোমার এতেও আছে। তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে উচ্চারণ, এই যে বাংলা উচ্চারণ, এই বাংলা উচ্চারণ হচ্ছে 2 রকমের হয়।
একটা হচ্ছে সংবৃত, একটা হচ্ছে বিবৃত। সংবৃত কি? সংবৃত হচ্ছে যে যে ধ্বনি অ আর অ থাকবে না, অ হবে ও, অর্থাৎ যে ধ্বনি উচ্চারণকালে স্বরে অ ওতে রূপান্তরিত হয় তাকে বলা হচ্ছে ওই ধ্বনির সংবৃত রূপ। এই সেই সংবৃত রূপ, স্বরে অ হয়েছে ও। আর 2 নম্বর আছে বিবৃত বা আছে কি অপরিবর্তিত রূপ। সংবৃত যেমন পরিবর্তন হচ্ছে, বিবৃত কিন্তু পরিবর্তন হচ্ছে না। বলা আছে যে ধ্বনি উচ্চারণকালে স্বরে অ থাকবে, এর কোনো পরিবর্তন হবে না, তাকে বলা হচ্ছে ওই ধ্বনির বিবৃত রূপ। যেমন সমর, গরম, অমর, এগুলো কিন্তু আর কোনো পরিবর্তন হবে না। এখানে যেমন স্বরে অ হয়েছে ও, ওখানে কিন্তু স্বরে অ থাকবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আজকে জাস্ট আমি ধারণা দিচ্ছি, আমি আজকে কিন্তু মূলত পড়াচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 2 নম্বর কি বলা আছে? বাংলা উচ্চারণ। 2 নম্বর আছে বাংলা বানান। এখানে বাংলা বানানেরও 2টা রূপ আছে, অর্থাৎ এর 2টা অপশন আছে। যেমন প্রথমে বলা হবে যে যে কোনো 2টা অথবা 3টা, আমরা যদি 2 অংশ মিলে প্রশ্ন করি তাহলে তার নম্বর কমে যাবে। বলা হচ্ছে যে যে কোনো 2টা অথবা 3টা, যদি নম্বর থাকে 2 তাহলে হবে 2টা, যদি নম্বর থাকে 3 তাহলে হবে 3টা। বলা হবে যে যে কোনো 2টা শব্দের শুদ্ধ রূপ লেখো। আমরা তো মেলা শব্দই লিখি কিন্তু ভুল লিখি, তাই না? যেমন দেখো, যেমন ঐক্যতা, যেমন আর তোমার হচ্ছে মরীচিকা, এই 2টা শব্দ কিন্তু ভুল, অর্থাৎ এই 2টা বানান কিন্তু ভুল, তাই না? আমরা লিখছি আসছে মরীচিকা হবে আসছে মোর রয় দীর্ঘি ছয় রস্যি ক্যাকার। যেমন শারীরিক তলর শাখা রয় দীর্ঘি রস্যি ক, তাই না? আর এটা হবে ঐক্যতা, ওই ক তো একটা দন্তন, তোমাদের একটা আছে, একটা কবিতা আছে ঐক্যতা। ওখানে আমরা যদি 2 নম্বর থাকে তাহলে দেবো 4টা, যদি 6 নম্বর 3 নম্বর থাকে তাহলে দেবো 6টা। বলবো যে কোনো 3টা শব্দের শুদ্ধ রূপ রাখে। এর অবলিক থাকবে আছে বাংলা বানানের নিয়ম। তোমরা পড়েছো না যে আধুনিক বা প্রমিত বাংলা বানানের 3টা নিয়ম বা 5টা নিয়ম লেখো, পড়েছো না? অথবা পড়েছো যে অতৎসম শব্দের যে কোনো 5টি নিয়ম লেখো। অতৎসম কি? অতৎসম কি? অতৎসম এই অতৎসম কি কেউ পারো? সাধারণার্থে অতৎসম মানে তৎসম না, তাহলে তৎসম কি? ততত্ব তারা সমত সমান, তার সমান, কিন্তু কিসের সমান? সংস্কৃত সমান। বলা আছে যে উচ্চ অনুসারে বাংলা শব্দকে মোট 5 ভাগে ভাগ করা যায়। তৎসম, অদতৎসম, তদ্ভব দেশি আর বিদেশি। তৎসম মানে আছে সংস্কৃত, তাই না? অর্থাৎ তৎসম আর সংস্কৃত এক। আর এই সংস্কৃত বাদে যেগুলো আছে সেগুলো হচ্ছে অতৎসম। যেমন কি তোমার আছে অতৎসম হচ্ছে অদতৎসম, তদ্ভব দেশি আর বিদেশি, এই 4টা, ঠিক আছে? অথবা তোমার এইরকম আমরা একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর দেখো যে ব্যাকরণিক শব্দ শ্রেণী এর বিকৃত রূপ, পদের সম্প্রসারিত রূপ। আমরা ছোটবেলায় পদ পড়েছি হচ্ছে 5 প্রকার। কি কি? বিশেষণ, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আর এই ব্যাকরণ শব্দ শ্রেণী হচ্ছে 8 প্রকার। কি কি যুক্ত হয়েছে? এখানে যোজক আছে, এখানে অনুসর্গ আছে, আর একটা আছে ক্রিয়া বিশেষণ। তাহলে কি হলো? বিশেষণ, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, আবেগ শব্দ আর হচ্ছে অনুসর্গ, এই 8টা। এখন আমরা আসবো যে ব্যাকরণ শব্দ শ্রেণীটা আসলে কি। তোমরা ইংরেজিতে পড়েছো পার্টস অফ স্পিচ, তাই না? বাংলায় পড়েছো
যে বাংলা ভাষায় যত শব্দ আছে, আমরা বাংলাই বলি, যে বাংলা ভাষায় যত শব্দ আছে সেই সমস্ত শব্দকে মোট 8 শ্রেণীতে ভাগ করা হয়েছে। এদের প্রত্যেকটি ভাগকে আমরা বলবো ব্যাকরণিক শব্দ শ্রেণী। আমরা পদ্মা বলে বলবো ব্যাকরণিক শব্দ শ্রেণী। এখান থেকে কেমন প্রশ্ন কেননা দিয়েছে যে এখান থেকে প্রশ্ন হতে পারে ব্যাকরণিক শব্দ শ্রেণী শ্রেণী বিভাগ, ওই যে 8টা ভাগ। এরপর আছে বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াপদ ও আবেগের শ্রেণী বিভাগ। অর্থাৎ বিশেষ্যপদ কাকে বলে, উদাহরণ সহ বিশেষ্যপদের শ্রেণী বিভাগ আলোচনা করে এইরকম প্রশ্ন। এর একটা অবলিক আছে, অবলিকটা কি? এই 4 লাইনের মধ্যে এমন হতে পারে যে নিচের অনুচ্ছেদ থেকে যে কোনো 4টি ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশ করে, অথবা এমন হতে পারে যে আমরা দাগিয়ে দেব, বলা হবে নিচের দাগাঙ্কিত শব্দগুলোর সবটি ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশ করে। অর্থাৎ দাগানাগুলো আপনাদের কারে বলেছে, তাই না? ওগুলো কোন শব্দশ্রেণীর মধ্যে পড়ে সেটা লিখতে হবে। যেমন প্রথমে একটা দিলাম যে ভোরবেলা, সেই ক্ষেত্রে কি কি উপায়ে সন্ধির সাহায্য হতে পারে, সমাসের সাহায্য হতে পারে, প্রত্যয়ের সাহায্য হতে পারে, উপসর্গের সাহায্য হতে পারে, শব্দের দ্বিরাবৃত্তিতে হতে পারে, পদের দ্বিরাবৃত্তিতে হতে পারে। এখানে চিহ্নিত করে দেওয়া আছে, এরা একটা বড় ধরনের ব্যাকরণ এরা দেয়নি। এখানে দেওয়া আছে উপসর্গ আর হচ্ছে সমাস। এখানে ওরা প্রত্যয়টা বাদ দিয়েছে। এখান থেকে কেমন প্রশ্ন হবে? এমন প্রশ্ন হতে পারে যে উপসর্গের অর্থ বসাতে নেই কিন্তু অর্থ দুর্বলতা আছে, অথবা উপসর্গ কাকে বলে, উদাহরণ সহ উপসর্গের শ্রেণীবিভাগ আলোচনা করে, এরকম একটা প্রশ্ন। আর সমস্যা এরকম হতে পারে যে নাম কি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, সেভাবে কিভাবে লিখতে হবে? প্রথমে লিখতে হবে এইভাবে, তাহলে আমরা লিখবো হাঁটু পর্যন্ত বা পরিমাণ, তাই না? জল অর্থপূর্ণ শব্দ লোককে যে কর্মচারী সমাস করে তাকে বলা হয় মধ্যপদ। সবসময় সমাসে মাঝের পদ উঠে যাবে, কিন্তু যখন উঠে যাওয়ার সময় অর্থ নিয়ে উঠে যাবে। অর্থাৎ মধ্যপদের সমাস আমরা কখন বলবো বা কাকে বলবো বা কিভাবে চিনব, যখন মাঝের ওই পদটা অর্থপূর্ণ হবে। যেমন সিংহাসন, সিংহাসনে তো আসন, যেমন বিজয় উৎসব, বিজয় উৎসব। আচ্ছা, আমরা ওখান থেকে তাহলে চলে যাব, আমরা পরেরটায় যাব, সেটা হচ্ছে বাক্য তত্ত্ব। দেখে কিছু বলে না, না দেখার ভান করে। আচ্ছা, পরে আমরা যাবো হচ্ছে বাক্য তত্ত্ব। বাক্য তত্ত্ব যাওয়ার আগে আমাদের একটু জানা দরকার আসলে বাক্য কি। বলো বলো। আর কেউ পরে বলছে বাক্য, বাক্য হচ্ছে পাশাপাশি অর্থবোধক শব্দ বা পাশাপাশি কতগুলো অর্থবোধক শব্দ বসে যখন সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে তখন তাকে বলে বাক্য। অর্থ প্রকাশ করলে হবে শব্দ, আর মনোভাব প্রকাশ করলে হবে বাক্য। বাক্য হচ্ছে ভাষার সবথেকে প্রধান এবং বিশিষ্টতম উপাদান। অর্থাৎ একটা ভাষার বাক্যটা হচ্ছে সর্বপ্রধান উপাদান। যেমন বর্ণ, যেমন ধ্বনি, যেমন শব্দ, এদের মধ্যে বাক্য বিস্তারটা সবার উপর। ঠিক আছে, এখন দেখো যে বাক্য তত্ত্বের মধ্যে কি কি আসবে। বাক্য তত্ত্বের মধ্যে আসবে
বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করা। অথবা একটি সার্থক বাক্যে কি কি গুণ থাকা আবশ্যক। অথবা বাক্য কাকে বলে? অর্থানুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করা। সাধারণত এইরকম তিনটা প্রশ্নের মধ্যে একটা। আর এর অথবা থাকবে হচ্ছে বাক্যান্তর করো। একটা বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর করো। জটিল থেকে সরল নিতে পারে, আমরা সরল থেকে যৌগিক নিতে পারে, আবার নীতি থেকে অস্তিত্ব নিতে পারে। আমরা অবশ্যই ক্লাস অথবা অস্তিত্ব থেকে নীতি হতে পারে এরকম, অথবা হতে পারে এরকম। বাক্যান্তরের যেগুলো ভাগ আছে এই ভাগগুলো সবগুলোর মধ্যে আসবে। আমরা শেষে যাব আসছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। আমরা অশুদ্ধভাবে উচ্চারণ করি অথবা অশুদ্ধভাবে বলি, সেটা হচ্ছে অপপ্রয়োগ। বাংলা ভাষা বললাম এই কম যাচ্ছে, এরকম শব্দ আছে। এই জাতীয় যে শব্দগুলো আমাদের ব্যাকরণের সাথে সংশ্লিষ্ট না অথবা ব্যাকরণের সাথে কোনো নিয়মে মেলে না, সেগুলো হচ্ছে অপপ্রয়োগ। অর্থাৎ যেগুলো প্রয়োগ করার দরকার না আমরা করে যাচ্ছি, সেগুলো হচ্ছে অপপ্রয়োগ। আর এরপরে হচ্ছে শুদ্ধ প্রয়োগ। আমরা যদি কখনো অন্যায় করি, আমরা কিভাবে অন্যায় থেকে পরিত্রাণ পাবো, এই যে চেষ্টা সেটা হচ্ছে শুদ্ধ প্রয়োগ। অর্থাৎ আমরা জানে শুনে অথবা অজান্তে আমরা অনেক সময় অপপ্রয়োগ করছি, ভুল বলছি, ভুল লিখছি, সেইটা যখন আমরা শুদ্ধ লিখবো সেটা হচ্ছে শুদ্ধ প্রয়োগ। এখান থেকে কেমন প্রশ্ন হবে? এখান থেকে প্রশ্ন হবে হচ্ছে একটা অনুচ্ছেদ দেওয়া থাকে, হ্যাঁ একটা অনুচ্ছেদ মানে 2-3টা লাইন। এই অনুচ্ছেদের মধ্যে দেখাচ্ছে যে ওই কিছু কিছু শব্দ ভুল থাকবে, যেমন আমরা বানান শুদ্ধ করো, ওই রকম কিছু শব্দ ভুল থাকবে। সেই ভুলগুলো সংশোধন করলে আমাদের উত্তরটা হয়ে গেল। এর অথবা আসছে কিছু বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যগুলো সংশোধন করবে। যদি আমরা লিখি যে সূর্য পশ্চিম দিকে ওঠে, তাই না? এটা তো ভুল। যদি আমরা লিখি যে সে চা খাচ্ছে, এটা তো ভুল, সে চা পায়। এইগুলোই শুদ্ধ করলে পারে, সেটা আমাদের শুদ্ধ প্রয়োগ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, দুটা লিখলে হবে। যদি আমাদের লেখা থাকে যে সূর্য পূর্ব দিকে অস্ত যায়, আমরা যদি লিখি যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা ঠিক। যদি আমরা লিখি যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা ঠিক। ঠিক আছে? আচ্ছা, আমরা ব্যাকরণের 30 নম্বর সম্পর্কে আলোচনা করলাম। আমরা এবার যাব নির্মিতি। ঠিক আছে? আচ্ছা, নির্মিতির প্রথমে কি আসবে? প্রথম আসবে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ। পারিভাষিক শব্দের অবস্থা থাকবে হচ্ছে অনুবাদ। এখন পারিভাষিক শব্দ কি? আচ্ছা, একটু বলি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো, তাই না? অনেক রক্তের বিনিময়ে, অনেক ইজ্জতের বিনিময়ে, তাই না? এই ইজ্জতের বিনিময়ে বা রক্তের বিনিময়ে অথবা বিনিময়ে, তাই না? তখন বাংলাদেশ সরকার বলল যে এত স্বাধীনতা অর্জন করতে দিয়ে এত আমরা প্রাণহানি ঘটিয়েছি বা প্রাণহানি ঘটেছে, তাই না? এত মা বোনের ইজ্জত গেছে, কাজে আমরা যে ভাষার জন্য প্রাণ দিলাম, আমরা সেই ভাষার বিকল্প কোনো ভাষা ব্যবহার করব না সব ক্ষেত্রেই। এরকম একটা প্রজ্ঞাপন সরকার জারি করলো। এখন কিছুদিন পরে দেখা গেল যে এর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা হচ্ছে। এই কথাগুলো কি? আমরা এমন এমন শব্দগুলো ব্যবহার করি যে শব্দগুলো আসলে বাংলা অর্থ নাই বা বাংলা অর্থ আমরা আদৌ জানি না, এবং যে শব্দগুলো অলরেডি ইংরেজি হিসাবে পরিচিত হয়ে গেছে। ইংরেজি বললে আমরা বেশি বুঝি, বাংলা বললে আমরা বুঝি না। আমরা চেয়ার
তাই না? যেমন আমরা শেয়ার বললে খুব বুঝি, কিন্তু আমরা যদি বলি আরাম কেদারা, আমরা কেউ বুঝবো না, তাই না? আমরা ক্যাম্পাসটাকে ভালো বুঝি, আমরা শিক্ষাঙ্গনটা বুঝি না, তাই না? বিশেষ করে এইরকম সমস্যা দেখা গেল কোথায়? ব্যাংক সেক্টরে, ব্যাংক সেক্টরে, বিমা সেক্টরে ওরা সরকারের কাছে এখানে বলল যে আপনি বলবেন যে ভাষার বিনিময়ে আমরা বা যে রক্তের বিনিময়ে আমরা বাংলা পেলাম, সেই বাংলা ব্যবহার করতে বললেন, কিন্তু আমাদের এমন এমন শব্দ আছে যেগুলো বাংলা আমরা জানি না, বা এমন এমন শব্দ আছে যে শব্দগুলো ইংরেজিই আমরা বেশি চিনি বা জানি। তখন সরকার দেখলো যে আসলে এটা ঠিক আছে, তখন যে শব্দগুলো দেখলে এখন সরকার দেখলো যে ঠিকই তো আছে, তাহলে আমরা এখন ভুল করছি, যে শব্দগুলো তখন সরকার নিল, অর্থাৎ এই শব্দগুলো নিজেই সরকার। একটা কথা আছে যে অনুকরণ দোষের না, আমরা অনেকে সরকার বললো যে ঠিকই আছে, কথা আছে যে অনুকরণ দোষের না, তবে তার মধ্যে নতুনত্ব থাকতে হবে। আমি হুবহু একজনের কবিতা নকল করে আমার নামে তারা লাভ, এইটা করা যাবে না। তারটা নিতে পারবো কিন্তু হুবহু না, আমার মধ্যে তার মধ্যে আমার কিছু মৌলিকতা থাকতে হবে, আমার নিজস্ব কিছু সক্রিয়তার মধ্যে থাকতে হবে। তখন সরকার ধরো ঠিক আছে, তখন সরকার কী করলো, ওই শব্দগুলো আমাদের বাংলা ভাষায় নিয়ে আসলো এবং দেখলো এই শব্দগুলো যদি বাংলা ভাষায় নিয়ে আসে তাহলে কী হবে, বাংলা ভাষার শ্রীবৃদ্ধি আরও বাড়বে, বাংলা ভাষার পরিসরটা আরও বাড়বে। এই শব্দগুলো হচ্ছে পারিভাষিক শব্দ। যেমন আমরা বলি এজেন্ট, এজেন্ট অনেকেই আমরা বাংলা জানি না, প্রতিনিধি, যেমন এজেন্ডা অনেকেই বাংলা জানি না, আলোচ্য সূচি, যেমন অ্যাসিড আমরা অনেকেই বাংলা জানি না, অম্ল, তাই না? এইগুলো হচ্ছে পারিভাষিক শব্দ। ঠিক আছে, এর যেটা অবলিক হবে সেটা হবে হচ্ছে অনুবাদ, 3-4টা লাইন ইংরেজি থাকবে, ওটা অনুবাদ করতে হবে। এটা তোমরা অনেক আগের থেকে পড়ে আসছো, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা যাব সেটা হচ্ছে দিনলিপি লিখন। আমি এখানে লিখিনি, দিনলিপি লিখন অথবা অভিজ্ঞতা বর্ণন। দিনলিপি লিখন অথবা অভিজ্ঞতা বর্ণন তোমাদের বইতে আছে, এই দুইটার থেকে একটা প্রশ্ন হবে। এখানে দিনলিপিও করতে পারে অথবা অভিজ্ঞতা বর্ণনাও করতে পারে, ঠিক আছে? এর অবলিক আছে ভাষণ প্রতিবেদন, প্রতিবেদনও আসতে পারে, ভাষণও আসতে পারে, তবে দিনলিপি লিখন আর অভিজ্ঞতা বর্ণন থেকে একটা প্রশ্ন হবে। এরপরের অংশ যেটা সেখানে আসতে আসছে ইমেল, SMS। ইমেলের বাংলা কি? খুদে বার্তা। সরি, ইমেল আছে বৈদ্যুতিন চিঠি, ইমেল আছে বাংলা আছে বৈদ্যুতিন চিঠি, আর এসএস এগুলি বাংলা এখন মানসম্মত বাংলা আসে। আর SMS আছে এরপরে তোমার আসবে হচ্ছে পত্র। তোমার ইমেল SMS থেকে একটা প্রশ্ন হবে, আর একটা হবে পত্র। যত রকম পত্র আছে সেখানে ব্যক্তিগত পত্র, সেখানে আছে পত্র, সেখানে আছে আবেদনপত্র, সেখানে আছে আমন্ত্রণপত্র, সেখানে আছে তোমার আছে বিভিন্ন যে প্রতিষ্ঠান প্রধানকেন্দ্রিক পত্র, এরকম যত রকম পত্র আছে এর মধ্যে থেকে একটা প্রশ্ন হবে। আচ্ছা, এরপর হচ্ছে সারাংশ, সারমর্ম, সার সংক্ষেপ। সারাংশ, সারমর্ম, সার সংক্ষেপ, এখান থেকে একটা প্রশ্ন। ভার সম্প্রসারণ থেকে একটা হবে, আর ওইখান থেকে সারাংশ, সারমর্ম, সার সংক্ষেপ থেকে একটা হবে। এরপর আমরা যেটা যাবো সেটা হচ্ছে দিনলিপি লিখন আর অভিজ্ঞতা বর্ণন। হ্যাঁ, তোমার যেটা খুশি সেটা তুমি লিখতে পারবে, দুটাই প্রশ্ন হবে। আর শেষে আমরা আসবো প্রবন্ধ রচনা, 5টা রচনা থাকবে, একটা লিখতে
হ্যাঁ স্বাভাবিক। দশের জায়গায় 5 মিনিট কত মিনিট ব্যবহার থেকে কাজ শেষ। যত প্রশ্ন তোমরা সবাই ভালো থাকো, আমি ক্লাস শেষ করে আরো কথা বলবো।